বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 13ই মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধির পঞ্চম ক্লাস, এবং আজকে আমরা দেওয়ানি কার্যবিধির যে 51টা আদেশ আছে, এই 51টা আদেশের প্রথম আদেশ আমরা পড়া শুরু করব। তো প্রথম আদেশ যেটা, প্রথমত বলে রাখি যে ধারার সাথে আদেশের পার্থক্য কি। ধারা হলো সংক্ষিপ্ত রূপ, আর এটারে বিস্তারিত ভাবে আলোচনা করেছে কোথায়? আদেশে। ধরেন ধারায় বলেছে যে একটা দেওয়ানি মামলা আরজি দাখিলের মাধ্যমে দায়ের হবে, কিন্তু ধারায় বলে নাই যে আরজিটা কোথায় দাখিল করতে হবে, আরজিতে কি কি থাকতে হবে, এইগুলা ধারাতে বলে নাই। তাহলে এই কথাগুলো ব্যাখ্যা করেছে কোথায়? আদেশে। তার মানে ধারা হচ্ছে আপনার সাবস্ট্যান্টিভ নেচারের, আর আদেশগুলো হলো প্রসিডিউরাল নেচারের। সাবস্ট্যান্টিভ মানে হলো সংক্ষিপ্ত, আর এইগুলারে বিস্তারিত ব্যাখ্যা করছে কোথায়? আদেশে। বাট যদি ওভারঅল বলেন যে দেওয়ানি কার্যবিধি কি আইন? প্রসিডিউরাল ল। কি আইন? প্রসিডিউরাল ল। বাট যদি আমরা দেওয়ানি কার্যবিধির দুই ভাগে ভাগ করি, একটা হলো সেকশন এন্ড ওয়ার্ডার, তাহলে সেকশন গুলো হলো সাবস্ট্যান্টিভ নেচারের, এন্ড ওয়ার্ডার গুলো কি নেচারের? অর্ডার গুলো হলো প্রসিডিউরাল নেচারের। তাহলে আমরা প্রথম আদেশে চলে আসি। দেখেন, আর আপনারা যদি দেওয়ানি কার্যবিধি আপনাদের জটিল লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি যতটুকু সহজবদ্ধ হয়ে পড়ানো যায় ততটুকু কিন্তু চেষ্টা করতেছি। দেখেন, আমরা এইভাবে চিন্তা করেন, আগে আমরা জানছি দেওয়ানি কার্যবিধির বিভিন্ন শব্দের ব্যাখ্যা, তারপরে আমরা জানলাম যে দেওয়ানি আদালত কয়টা? 5টা। তারপরে আমরা জানলাম দেওয়ানি মামলা কি, মানে কার কাছে কি মামলা দায়ের করা যায়, এই সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন এক আদেশে বলছে মামলার পক্ষ সমূহ, পার্টিস অফ দা সুট। এখন একটা মামলায় দুইটা পক্ষ থাকে। একটা পক্ষ হলো যিনি মামলা দায়ের করেন, আর যার বিরুদ্ধে দায়ের করেন। এই যে মামলার পক্ষ, এই পক্ষ সমূহ সম্পর্কে বলছে কত আদেশে? এক আদেশ। সো এক আদেশে বলছে যে একটা মামলায় দুইটা পক্ষ থাকে। একটা দেখেন বাদী, বাদীর ইংরেজি কি? প্লেইন্টিফ। আর একটা হলো বিবাদী, বিবাদীর বলে কি? ডিফেন্ডেন্ট। তাহলে দেওয়ানি মামলায় কয়টা পক্ষ থাকে? দুইটা, বাদী এবং কি? বিবাদী। আচ্ছা, এরপরে প্রয়োজনীয় পক্ষ, উপযুক্ত পক্ষ, অসংযুক্ত অপসংযোগ, এগুলা বিস্তারিত পড়বো। আপাতত আমরা দেখি যে দেওয়ানি মোকদ্দমায় দুই ধরনের পক্ষ থাকে, একটা হলো বাদী পক্ষ আর একটা বিবাদী পক্ষ। এখন আসেন বিধি 1 থেকে 3 মোকদ্দমায় পক্ষভুক্ত, জয়েন্ডার অফ পার্টিস। বিধি 1 থেকে 3 মোকদ্দমায় কি? পক্ষভুক্ত বা জয়েন্ডার অফ পার্টিস। দেখেন, দেওয়ানি কার্যবিধির এক আদেশের এক বিধিতে বাদীর পক্ষভুক্ত, জয়েন্ডার অফ প্লেইন্টিফস, এবং 3 বিধিতে বিবাদীর পক্ষভুক্ত নিয়ে আলোচনা করছে। সো বাদীর যে পক্ষভুক্ত, এটা বলছে একাদেশের কত বিধি? এক বিধি। আর বিবাদীর পক্ষভুক্ত এটা কত? একাদেশের 3 বিধি। দেওয়ানি কার্যবিধির 1 নং আদেশে কতিপয় ব্যক্তি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে মকদ্দমার পক্ষভুক্ত হতে পারে। মকদ্দমার পক্ষভুক্তি দুই প্রকার, একটা দেখেন বাদী পক্ষভুক্ত মানে জয়েন্ডার অফ প্লেইন্টিফস, আর একটা কি? বিবাদী পক্ষভুক্তি, এটা হলো জয়েন্ডার অফ ডিফেন্ডেন্টস। একটি মকদ্দমায় একাধিক ব্যক্তিকে বাদী এবং বিবাদীকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এর সহজ কথা হলো যে একটা মামলায় একজন বাদীও থাকতে পারে, একাধিক বাদীও থাকতে পারে, আবার একজন বিবাদীও থাকতে পারে, একাধিক বিবাদীও থাকতে পারে। একটি মকদ্দমায় সকল ব্যক্তি বাদী বা বিবাদী হিসেবে যুক্ত হতে পারে যদি মকদ্দমার প্রত্যেক বাদী বা বিবাদী দাবিকৃত প্রতিকারে আন্ডারলাইন করবেন একই কার্য বা লেনদেন থেকে উৎপত্তি হয়। মানে অনেক ব্যক্তি বাদী হতে পারে যদি তাদের সকলের চাওয়া কি হয়? একই হয়, সকলের চাওয়া একই হয়। আবার অনেক ব্যক্তি বিবাদী হতে পারে যদি তাদের সকলের কাছে কি চাওয়া হয়? একই চাওয়া হয়। মকদ্দমাটি এমন যে যদি এই ব্যক্তিরা পৃথক মকদ্দমা দায়ের করে তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হবে। আমরা একটা উদাহরণ দেখি। দেখেন, এখানে দুইটা উদাহরণ বলছে। দুইটা উদাহরণে দেখেন, ক যৌথভাবে খ এবং গ এর সাথে 100 টন তেল বিক্রয়ের চুক্তি করে। এই জায়গায় ক বলছে খরে আর গরে যে আমি তোমাদের নিকট 100 টিন কি বিক্রি করবো? তেল। ক পরবর্তীতে তা বিক্রয় অস্বীকার করে। ক পরবর্তীতে বলছে যে আমি বিক্রি করব না। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কয়জন? দুইজন, ক এবং গ। তাহলে এই জায়গায় মামলা করবে কে কে? খ এবং গ। এখানে খ এবং গ উভয়ের ক্ষতিপূরণ পাওয়ার কি আছে? অধিকার আছে, যে একই কার্য বিক্রয় চুক্তি থেকে উদ্ভব হয়েছে। তাই খ এবং গ বাদী হিসেবে যৌথভাবে মকদ্দমা দায়ের করতে পারে। বুঝলেন? তাহলে এই জায়গায় আমরা উদাহরণ পেলাম বাদী কয়জন? দুইজন। আবার উদাহরণ 2 দেখেন, একটি বাস এবং একটি কারের মধ্যে সংঘর্ষ হয়। মানে একটা গতকালই দেখেন আমাদের 14 জন ব্যক্তি নিহত হয়েছেন। একটি বাস এবং একটি কারের মধ্যে সংঘর্ষ হয়। ক হচ্ছে বাসের মালিক আর খ হচ্ছে কি? কারের মালিক।
সংঘর্ষের ফলে একজন পথচারী আহত হয়, মানে বাস এবং কারের সংঘর্ষ হয়েছে, বাট আহত হয়েছে একজন পথচারী, যিনি বাসেও ছিলেন না, কারেও ছিলেন না। এই মকদ্দমায় ক এবং খ কে বিবাদী করে মকদ্দমা দায়ের করতে পারে। এখানে যিনি পথচারী তিনি ওই কারের মালিক আর গাড়ি মালিককে বিবাদী করে ক্ষতিপূরণের মামলা করতে পারে, যে আমি আহত হয়েছি, আমি এত টাকা ক্ষতিপূরণ পাই। তাহলে এই জায়গা বিবাদী কয়জন? দুইজন। তাহলে একটা মামলায় একজন বাদীও থাকতে পারে, একাধিক বাদীও থাকতে পারে, একজন বিবাদীও থাকতে পারে, একাধিক বিবাদীও থাকতে পারে। তো জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো যে বাদীর পক্ষভুক্তি জয়েন্ডার অফ প্লেইনটিভস কারণে মকদ্দমার বিচার বিলম্বিত বা বিব্রত করতে বলে আদালত মনে করলে, আন্ডারলাইন করবেন, আদালত বিচারের নির্দেশ দিতে পারে। বিষয়টা হলো অনেকটা এরকম, ধরেন একটা মামলায় অলরেডি বাদী আছে, এখন ওই মামলায় নির্মল গিয়ে নতুন বাদী হিসেবে পক্ষভুক্তির আবেদন করছে, যে আমি বাদী হিসেবে এই মামলায় পক্ষভুক্ত হতে চাই। তখন আদালত যদি দেখে যে নির্মলকে যদি এই মামলায় বাদী পক্ষভুক্ত করি তাহলে বিচারে বিলম্ব হতে পারে বা বিচারে সমস্যা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আদালত বলতে পারে যে না, তোমারে পক্ষভুক্ত করা যাবে না, বরং তুমি আলাদা মামলা একটা করো, পৃথক বিচারের নির্দেশ দিতে পারে। মানে তোমার অংশটুকুর বিচার কি আলাদা হবে, এই মামলায় বিচার করা যাবে না। তো তো যদি এটা মনে রাখেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাদী পক্ষভুক্ত করার ক্ষেত্রে যদি বিচার বিলম্বিত বা বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কিসের নির্দেশ দিতে পারে? পৃথক বিচারের নির্দেশ দিতে পারে। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কোন আদেশ বলে মকদ্দমায় পক্ষভুক্ত হওয়া যায়? মকদ্দমায় পক্ষভুক্ত হওয়া যায় বা মকদ্দমার পক্ষগণ কত আদেশে আছে? এক আদেশে। এখন আমরা চলে আসি প্রয়োজনীয় পক্ষ এবং কি মকদ্দমার উপযুক্ত পক্ষ। প্রয়োজনীয় পক্ষ এটার ইংরেজিতে বলে নেসেসারি পার্টিস, আর উপযুক্ত পক্ষরে বলতেছে কি প্রপার পার্টিস। তো প্রয়োজনীয় পক্ষ আসলে কি? একটা মামলায়, আগে আমার কথা শুনেন, প্রয়োজনীয় পক্ষ হলো একটা মামলায় যাদেরকে অবশ্যই পক্ষভুক্ত করা দরকার, মানে তাদেরকে, মানে তার বাদীরও পক্ষভুক্ত দরকার, বিবাদীরও পক্ষভুক্ত করা দরকার, তাদের ছাড়া অন্য করে পক্ষভুক্ত করলে এই মামলার বিচার সম্ভব না। এই পক্ষগুলোরই বলে কি প্রয়োজনীয় পক্ষ। অর্থাৎ এদেরকে পক্ষভুক্ত না করলে আদালত ওই মামলার চূড়ান্ত রায় দিতে পারে না। যেরকম ধরেন একটা বাড়ির মালিক নির্মল সাহেব, এখন নির্মল সাহেব একজন ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছে 6 মাসের শর্তে, যে 6 মাস পরে, যে 6 মাস পরে তুমি বাসা থেকে চলে যাবা। এখন 6 মাস হয়ে গেছে, ভাড়াটিয়ার বাসা ছাড়ে না। এখন নির্মল যদি তাকে উচ্ছেদ করতে চায়, নির্মল যদি দেওয়ানি মামলা করে, তাহলে বাদী হবে নির্মল আর বিবাদী হবে কি ভাড়াটিয়া। এই মামলায় বাদী যদি নির্মল না হয়ে যদি পাশের বাড়ির মালিক হয়, মানে বাদী হয়, হবে না। বা ভাড়াটিয়া যারা উচ্ছেদ করবে তারে উচ্ছেদ করতে না চায় যদি আরেকজন বিবাদী করে, তাহলেও কি হবে না। তাহলে এই মামলায় বাড়ির মালিক এবং ভাড়াটিয়া, মানে এই দুইজন বাদী বা বিবাদী হলো কি প্রয়োজনীয় পক্ষ বা নেসেসারি পার্টিস। এদেরকে অবশ্যই পক্ষভুক্ত করতে হবে। এদেরকে যদি আপনি মামলায় পক্ষভুক্ত না করেন, আদালত কোনো চূড়ান্ত রায় দিতে পারবে না। বুঝছেন? আর উপযুক্ত পক্ষ মানে হলো কি, আগে আমার ভাষায় বুঝেন, উপযুক্ত পক্ষ হলো কি, যারে প্রাথমিকভাবে যদি আপনি এমন একটা ব্যক্তি যারে পক্ষভুক্ত না করলে প্রাথমিকভাবে কোনো সমস্যা নাই, কিন্তু ওই মামলায় যদি আপনি চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে চান, তাহলে তার উপস্থিতি অবশ্যই দরকার, তারে অবশ্যই পক্ষ করতে হবে। এটা হলো কি উপযুক্ত পক্ষ। মানে এইভাবে বোঝা যান, প্রয়োজনীয় পক্ষরে মামলা শুরু থেকেই লাগবে, শুরু থেকেও লাগবে, শেষে গিয়েও লাগবে। আর উপযুক্ত পক্ষ শুরু থেকে না থাকলে সমস্যা নাই, কিন্তু শেষে গিয়ে কি অবশ্যই লাগবে, কারণ তারে ছাড়া ওই মামলায় চূড়ান্ত কোনো ডিগ্রি দেওয়া যাবে না। তো উপযুক্ত পক্ষটা কিভাবে? ওই সেম উদাহরণ, যে নির্মল তো বাসা ভাড়া দিছে যে ভাড়াটিয়ারে, তাহলে নির্মল উচ্ছেদের মামলা করেছে ভাড়াটিয়ারে। এখন ওই ভাড়াটিয়া আবার একজনটা দিছিল সাবলেট, ভাড়াটিয়া আবার একজনটা কি দিছে ভাড়া দিছে। তো ওই যে ভাড়াটিয়া যে একজনটা ভাড়া দিছে, ও সে কি সরাসরি বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া নিছে? সে ভাড়া নিছে কার কাছ থেকে? ভাড়াটিয়ার কাছ থেকে। এখন নির্মল মামলা করছে নির্মলের ভাড়াটিয়ার বিরুদ্ধে, তাহলে এই মামলায় নির্মলকে ওই যে ভাড়াটিয়ারেও কি করতে হবে? পক্ষভুক্ত করতে
হবে। যদি পক্ষভুক্ত না করে তাহলে একটা পর্যায়ে গিয়ে নির্মল শুধু ভাড়াটিয়ারে পক্ষভুক্ত করতে, ভাড়াটিয়ার করে না, একটা পর্যায়ে গিয়ে ও বলবে যে আমি তো এই মামলা, আমি তো বাড়ির মালিকের কাছ থেকে ভাড়া নেই, আমি নিশ্চয় অমুকের থেকে ভাড়া নিচ্ছি, আমি তো এটা ছাড়বো না। বুঝছেন? তাহলে এক্ষেত্রে এই যে সাবলেট যাকে দিয়েছে ভাড়াটিয়া, সে হলো কি উপযুক্ত পক্ষ। তাহলে যাদের উপস্থিতি ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত যাদের উপস্থিতি লাগবে তারা কি বলে? প্রয়োজনীয় পক্ষ। আর আপাতত যার দরকার নাই বা শেষে গিয়ে অবশ্যই লাগবে তারা কি বলে? উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টিস। এই যে দেখেন, মকদ্দমা গঠনে যার উপস্থিতি অপরিহার্য এবং যার উপস্থিতি ছাড়া কোনো কার্যকরী ডিক্রি দেওয়া যায় না, সেই হলো কি প্রয়োজনীয় পক্ষ। যার উপস্থিতি ছাড়া আদালত কার্যকরী কোনো আদেশ দিতে পারে, মানে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দিতে পারে কিন্তু পূর্ণাঙ্গ বা চূড়ান্ত রায় দিতে পারে না, সেই হলো কি উপযুক্ত পক্ষ। আপনি এই উদাহরণটা মনে রাখবেন, বাড়িওয়ালার উদাহরণ। বুঝছেন? এই যে দেখেন, সম্পত্তি বন্টনের মকদ্দমায় উক্ত সম্পত্তির সকল অংশীদার হলো প্রয়োজনীয় পক্ষ। বাটোয়ারার মামলা তো ভাই বোনরা ধরেন করছে, পিতামাতা মারা গেছে, এখন ভাই বোনরা বাটোয়ারার মামলা করছে, তাহলে যে ভাই মামলা করছে বাকি অন্যান্য সবাই, সে সহ অন্যান্য সবাই কি প্রয়োজনীয় পক্ষ। জমির মালিক দখল পুনরুদ্ধার করার জন্য ভাড়াটিয়ার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করে, এখানে ভাড়াটিয়া এবং জমির মালিক প্রয়োজনীয় পক্ষ, কিন্তু সাব টেন্যান্ট মানে যাকে ভাড়াটিয়া বাড়ি ভাড়া দিয়েছিল সে হলো কি উপযুক্ত পক্ষ। বুঝতে পারছেন? মানে হলো নির্মলের বাড়িতে একজন বেড়াইতে আসছে, নির্মল তারে দাওয়াত দিছিল, তাহলে এখন সে আর নির্মল হলো প্রয়োজনীয় পক্ষ, আর যারা দাওয়াত দিছে সে আবার আর একজনের সাথে করে নিয়ে আসছে, ও হলো কি উপযুক্ত পক্ষ। বোঝা গেল? আচ্ছা, তা আমরা সেলফ প্র্যাকটিসে দেখেন, দেওয়ানি মকদ্দমায় পক্ষ কত প্রকার? কত প্রকার? 2 প্রকার। এগুলা খুব বেসিক কোশ্চেন, এগুলা পারবেন ইনশাল্লাহ। 4 নম্বর প্রশ্নটা দেখেন, 4 নম্বর প্রশ্ন, যে ক্ষেত্রে বাদীর পক্ষভুক্তি বা জয়েন্ডার অফ প্লেইন্টিফস মকদ্দমার বিচার বিলম্বিত বা বিব্রত করতে পারে বলে আদালত মনে করে, উক্ত ক্ষেত্রে আদালত কি আদেশ দিতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন, পৃথক বিচারের নির্দেশ দিতে পারে। তারপরে দেখেন, মকদ্দমা গঠনে যার উপস্থিতি অপরিহার্য এবং যার উপস্থিতি ছাড়া কোনো কার্যকরী ডিক্রি দেওয়া যায় না, তারে কি বলে? প্রয়োজনীয় পক্ষ। আর 6 নাম্বার দেখেন, মকদ্দমায় যে পক্ষের উপস্থিতি ছাড়া আদালত কার্যকরী কোনো আদেশ দিতে পারে কিন্তু পূর্ণাঙ্গ বা চূড়ান্ত রায় দিতে পারে না, সেই হলো কি উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টিস। ধরেন জাতীয় সংসদে যারা সরকারি দল আর বিরোধী দল তারা হলো প্রয়োজনীয় পক্ষ, আর স্বতন্ত্র যে কয়টা আছে ওই কয়টা কি উপযুক্ত পক্ষ, এরকম। আচ্ছা, এখন আমরা দেখব যে অসংযুক্ত এবং অপসংযোগ। অসংযুক্তকে বলে দেখেন নন জয়েন্ডার, অসংযুক্তের ইংরেজি কি? নন জয়েন্ডার। আর অপসংযোগের ইংরেজি হচ্ছে ডিসজয়েন্ডার। এই আগে শুনেন, আমার কথা শুনেন, অসংযুক্ত কাকে বলে? অসংযুক্ত মানে হলো একটা মামলায় যাকে পক্ষভুক্ত করা দরকার তারে পক্ষভুক্ত করেন নাই, এটা হলো অসংযুক্ত। ধরেন নির্মল বাড়িওয়ালা এখন ভাড়াটিয়ারে পক্ষভুক্ত করছে, আবার ভাড়াটিয়ারেও পক্ষভুক্ত করা দরকার, কিন্তু নির্মল শুধু ভাড়াটিয়ারে পক্ষভুক্ত করছে, সাব টেন্যান্টে পক্ষভুক্ত করে নাই। এই জায়গা কি হয়েছে? কেন অপসংযোগ তো করাই নাই, অসংযোগ। মানে যারে করার দরকার তারে পক্ষভুক্ত করে নাই, যা কি অসংযোগ, নন জয়েন্ডার। কি নন জয়েন্ডার? আর মিস জয়েন্ডার হলো যারে করার দরকার তারে তো করে নাই, ভুলক্রমে আরেকজন রে করছে, এটা কি অপসংযোগ বা মিস জয়েন্ডার। বুঝতে পারছেন? মিস জয়েন্ডার এই যে মানে একটু মানে মজা করি, সেটা হলো দেওয়ানি মামলা না। এই যে বর্তমানে যত রাজনৈতিক মামলা হয়েছে, উকিল সাহেবদের বিরুদ্ধে করছে, রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে করছে, সব কিন্তু মিস জয়েন্ডার। মানে ফৌজদারি মামলার উদাহরণ দিচ্ছি, যাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে এনাদের কিন্তু এই অপরাধ করে নাই, শুধু শুধু রাজনৈতিক ভাবে তাদের কি করছে? হয়রানি করছে। তাহলে এই যে যারে করার দরকার তারে করে নাই, তাহলে কি হয়েছে? মিস জয়েন্ডার। আর যারে করার দরকার তারে করেই নাই, এটা কি
নন জয়েন্টার। বুঝতে পারছেন? যদি এরকম হতো যে নির্মল মামলা করছে, ভাড়াটিয়ারে পক্ষ করছে, কিন্তু সাবটেনেন্টে পক্ষ করে নাই, এটা তো নন জয়েন্টার। কিন্তু সাবটেনেন্টে পক্ষ না করে পাশের ফ্ল্যাটের আরেকজনের পক্ষভুক্ত করছে, তাহলে এই জায়গা কি হয়েছে? জয়েন্টার। বুঝছেন? এখন কোন মামলায় যদি নন জয়েন্টার এবং মিস জয়েন্টার হয়, তাহলে ওই মামলার পরিণতি কি হবে এই সম্পর্কে বলছে একাদেশের কত বিধি? 9 বিধি। এই যে দেখেন, মনোযোগ দিতে হবে, খুব সহজ জিনিস, বাট আপনি বাসায় বসে যখন একা একা পড়তে যাবেন, মনোযোগ না থাকে, ভালোবাসা না থাকলে এটা কিন্তু খুব বোরিং মনে হবে। আর আমি আপনারা শিখাচ্ছি, এটাকে মনোযোগ দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, মকদ্দমার প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষকে মকদ্দমায় পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করলে, কারে কারে? প্রয়োজনীয় পক্ষ অথবা কি উপযুক্ত পক্ষকে পক্ষভুক্ত না করলে তাকে পক্ষ সময়ের অসংযুক্ত বলে। প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ ছাড়া অন্য কোনো ব্যক্তি যার প্রয়োজন নেই তাকে পক্ষভুক্ত করলে সেটাকে পক্ষ সময়ের কি বলে? অপসংযোগ বা মিসজয়েন্টার। আমি আপনাদের একটা প্রশ্ন করি, দেখি কি বুঝতেন, তাহলে বোঝা যাবে। এই লুৎফর সাহেব, ধরেন পিতা মারা গেছে, এখন 5 ভাই বোন আছে, 5 ভাই বোনের মধ্যে পিতার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে গ্যাঞ্জাম বাজছে, তো তাদের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে না। এখন এক ভাই বাটোয়ারা মামলা করছে, বাটোয়ারা মামলা করলে মোট ভাই বোন তো 5 জন, একজন মামলা করছে আর 3 জনকে বিবাদী করছে, একজনকে বিবাদী করে নাই। এ জায়গা কি হয়েছে লুৎফর সাহেব? মিস জয়েন্টার না নন জয়েন্টার? কি হয়েছে? কানিস বলেন। নন জয়েন্টার হয়েছে, কারণ এক ভাই তো মামলা করছে, বাকি 4 জনের তো পক্ষভুক্ত করা দরকার, বাট 3 জনে করছে, একজনকে করে নাই, তাহলে কি হয়েছে? নন জয়েন্টার, মানে পক্ষভুক্ত করে নাই। এখন তারে তো পক্ষভুক্ত করে নাই, আর একজনের পক্ষভুক্ত করছে যে ওদের উত্তরাধিকারী না, তাহলে এটা কি হয়েছে? মিস জয়েন্টার। বুঝছেন? এই লুৎফর সাহেব, বুঝছেন কিনা? আমার বোঝা স্টুডেন্ট তো আসতেছে না, ইতিকাফে বসছে। আচ্ছা দেখেন, কে? না দিনেশ, না দিনেশ তো ভুলে গেছি, দিনেশ এখন ব্যাকডেটেড হয়ে গেছে। দিনেশের জায়গা আস্তে আস্তে দখল করতেছে এআই মাহবুব, সে এখন ইতিকাফে বসছে। যাই হোক, দেখেন, দিনেশের শেষ। দিনেশ, দিনেশকে বলবেন যে আস্তে আস্তে প্রশ্ন থেকে তোমার নাম উঠে যাচ্ছে, দিনেশের নাই। দেখেন, আচ্ছা, তো তাহলে আবারও বলে রেখে দেখেন, নন মানে কি? না না, তাহলে যারা পক্ষভুক্ত করার দরকার তারা করে নাই, নন জয়েন্টার। আর ভুল করে যদি আরেকজনকে করে, মিস জয়েন্টার। তাহলে এখন জেনে রাখা ভালো, দেখেন, কোন মকদ্দমায় পক্ষসমূহের অসংযুক্ত এবং অপসংযোগ এর কারণে কোন মকদ্দমা গোলদেন ব্যর্থ হবে না। মানে যদি কোনো মামলায় ধরেন যারে পক্ষভুক্ত করার দরকার তারে করে নাই, আবার ভুল ক্রমে আর একজনের পক্ষভুক্ত করতে, এই কারণে ওই মামলা কি হবে না? ব্যর্থ হবে না, মানে ধরেন খারিজ হবে না, এটা বোঝানো হচ্ছে। নো সুট শ্যাল বি ডিফিটেড বাই রিজন অফ দ্য মিসজয়েন্টার অর নন জয়েন্টার অফ পার্টিস। একাদেশের 9 বিধি। বললেন একাদশের কত বিধি? 9 বিধি। তো যদি আপনাকে বলে যে অসংযুক্ত এবং অপসংযোগ, অসংযুক্ত মানে হলো যারা সংযুক্ত করার দরকার তারে করে নাই, আর অপসংযোগ মানে কি? যারা সংযুক্ত করার দরকার নাই তারে করছে। তাহলে কলিপাল অসংযুক্ত এবং অপসংযোগের কারণে মামলা কি হবে না? ব্যর্থ হবে না। এই আকিনুর সাহেব, বলেন তো মিস জয়েন্টার আর নন জয়েন্টার কাকে বলে বলেন? এই শুনেন, আমি একটা কথা বলি, এই জায়গা হাসিয়ে যদি একেবারে গড়াগড়ি খেয়ে কেউ কান্না করেও ফেলে, তাও আপনার কথা বলার দরকার, আপনি বলবেন। এই জায়গা হাসিতে কিছু যায় আসে না, বুঝতে পারছেন? এই জায়গা আমরা শিখতে আসছি, আর এই জায়গায় আপনার হাসিতে যে যে প্রচলিত যে আমরা ক্লাসে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে লজ্জা পাইতাম, এই জায়গায় লজ্জা পাওয়ার কিছু নাই। এই জায়গায় কিন্তু আমরা সবার সাথে
ফ্রিলি কথা বলি, তো এই জায়গায় ভুল হোক সঠিক হোক আপনি বলা শেখেন আগে। আপনি জাস্ট বলে যাবেন, ধারাই বলে যাবেন। উকিল সাহেবরা মুভ করার সময় ভুল ধারার ধারার ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, আর আপনি তো এই জায়গা মনে যা চাই আগে বলেন। সব ভুল হোক সঠিক হোক সেটা হলো পরের কথা, বলেন আকিনুর বলেন। হ্যাঁ, হয়েছে। আপনারে বিরিয়ানি খাওয়ানোর কথা বইলা আপনারে ঝালমুড়ি খাওয়াই আনছে, কি হয়েছে বলেন? বিরিয়ানি খাওয়ানোর কথা বলে ঝালমুড়ি খাওয়াইছে, মানে যা খাওয়ানোর কথা তা খাওয়াই নাই, মিস জয়েন্ডার। ঠিক আছে, আর বিরিয়ানিও খাবে বোরহানিও খাওয়াবে, এখন বোরহানি খাওয়াই নাই, শুধু বিরিয়ানি খাওয়াইছে, ঠিক আছে, নন জয়েন্ডার। আচ্ছা, আমরা চলে এসে বিধি 10। এর টাইটেলটা ভুল আছে, দেখেন এ জায়গায় লাগছে ভুল বিবাদীর নামে মকদ্দমা দায়ের, এটা হবে ভুল বাদীর নামে মকদ্দমা দায়ের, বিবাদী চুপ কেটে দেন। ভুল বাদীর নামে মকদ্দমা দায়ের। আপনার মনে হতে পারে যে বাদী আবার ভুল হয় কেমনে, মানে যে মামলা করছে তার আবার ভুল হয় কিভাবে, হতে পারে ধরেন এরকম হতে পারে যে সন্তান মামলা করছে, ঘোষণামূলক মামলা, বাট যে জমি নিয়ে সত্য ঘোষণা মামলা করছে ওই জমির মালিক এখনো সন্তান হয় নাই, জমির মালিক হলো তার পিতা। তাহলে আদালত বলতে পারে যে এই জায়গায় আপনি মালিক হবেন না, বাদী হবেন না, বাদী হবে কি? আপনার পিতা। বুঝেন কিনা? আবার আবার এইভাবে চিন্তা করেন যে নির্মল এবং মনিরুজ্জামান সাহেব ইনরা 10 কাঠা জমির মালিক, উনি 5 কাঠার মালিক, ইনি 5 কাঠার মালিক। এখন এনাদের দুইজনে বেদখল করছে মিলন, মিলন চন্দ্র দিগলিয়া থেকে লুটুল সাহেবের লোকজন আইনে এনাদের দুইজনে বেদখল করছে। এখন নির্মল যদি একা মামলা করে যে আমি ওই 10 বিঘার চাই, দখল চাই, বাদী হয়েছে নির্মল একা, বাট অ্যাকচুয়ালি বাদী কার কার হওয়া উচিত ছিল? নির্মলেরও হওয়া উচিত ছিল, আবার কি মনিরুজ্জামানের হওয়া উচিত ছিল, কারণ জমিটা তো কয়জনের? দুইজনের। বুঝতে পারছেন? তাহলে কখনো কখনো মামলার বাদী কি হতে পারে? ভুল হতে পারে। এই যে দেখেন, সুট ইন নেম অফ রং প্লেইন্টিফ, আদেশ 1-10-1 বিধি অনুযায়ী মামলা দায়েরের পর আদালত গোল দিবেন বাদী সংযুক্ত এডিশন। বাদী সংযুক্ত, সংযুক্ত মানে হলো যে নির্মল তো আছে, নির্মল থাকবে, সাথে যোগ হবে মনিরুজ্জামান, এটা হলো কি সংযুক্ত, মানে যে আছে তো আছে, সাথে নতুন করে একজন কি হবে? যোগ হবে। বা স্থলাভিষিক্ত, সাবস্টিটিউশন করার আদেশ দিতে পারে। স্থলাভিষিক্ত মানে হলো যে নির্মলের বদলে বাদী হবে অমুক, নির্মলের পরিবর্তে বাদী হবে কি অমুক। তাহলে সংযোজন মানে হলো যে আছে তো আছে, তার সাথে নতুন করে একজন কি হবে? সংযুক্ত হবে। আর স্থলাভিষিক্ত মানে কি? যে আছে তার পরিবর্তে কি আরেকজন হবে। তাহলে এক আদেশে 10-1 বিধিতে আদালত দুইটা আদেশই দিতে পারে, একটা হলো কি বাদী সংযুক্ত, সংযুক্তের ইংরেজি কি এডিশন, বা স্থলাভিষিক্ত বা কি সাবস্টিটিউশন। আচ্ছা, অন্যদিকে এক আদেশে 10-2 বিধি অনুযায়ী মামলা দায়েরের পর আদালত গোল দিবেন অপ্রয়োজনীয় পক্ষ কর্তন। কর্তন এর ইংরেজি হচ্ছে স্ট্রাইকিং আউট। এক আদেশের কত 10-2 বিধি অনুযায়ী মামলা দায়েরের পর আদালত অপ্রয়োজনীয় পক্ষ কি কর্তন করে প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ সংযুক্ত করার আদেশ দিতে পারে। এখানে দুইটা বিধান, একটা হলো এক আদেশের 10-1, 10-1 হলো শুধু বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত, আর 10-2 অপ্রয়োজনীয় পক্ষ কর্তন, মানে একজনে খালি খালি আপনি পক্ষ করছেন, খালি খালি পক্ষ করছেন, তারে কর্তন করতে পারে বা সংযুক্ত করতে পারে, এটা হলো 10-2। তো 10-1 শুধু বাদীর জন্য, আর 10-2 বাদী বিবাদী উভয়। বুঝলেন? এবার লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, এই যে একাদেশের 10, তো লিখিত পরীক্ষায় আমরা যা পড়াইছিলাম 90% কমন পড়তে, কিন্তু এই প্রশ্নটা আমরা লিখিত পরীক্ষার সিলেবাসে আমরা পড়াই নাই। কিন্তু এইটা যারা প্রিলিতে পড়ছি তাদের কিন্তু প্রিলিতে এই জিনিসটা কি আছে মনে আছে। তো অনেকে প্রিলির ধারণা দিয়ে ওই জায়গা কি লিখে আসছে। তো এজন্য
তাহলে আপনি মনে রাখবেন যে এক আদেশের 10-এর 1 এটা শুধু প্রযোজ্য কার ক্ষেত্রে? বাদী, বাদী সংযুক্ত অথবা স্থলাভিষিক্ত। আর এক আদেশের 10-এর 2 এটা পক্ষগণ কর্তন। কর্তন মানে হলো অনেকগুলো ব্যক্তির পক্ষ করতে, বাট এত জনের পক্ষ করার দরকার নাই, পক্ষ হিসেবে বাদ দিছে যে এর পক্ষভুক্ত করার প্রয়োজন নাই, কর্তন করতে বা সংযুক্ত ওখানেও করতে পারে। দেখেন মূলত 10 বিধি আদালতকে মকদ্দমার যে কোনো পক্ষ সংশোধন করার ক্ষমতা দিয়েছে এবং এই ক্ষমতা আদালতের কি বিবেচনা হলো। এবার অপর পেজে চলে আসেন। বাদী সংযুক্ত, এডিশন বা স্থলাভিষিক্ত, সাবস্টিটিউশন করার আদেশ। বাদী সংযুক্ত, এডিশন বা স্থলাভিষিক্ত, সাবস্টিটিউশন করার আদেশ। যখন বাদী হিসেবে ভুল ব্যক্তির নামে মকদ্দমা দায়ের করা হয়েছে বা সঠিক বাদীর নামে মামলা দায়ের করা হয়েছে কিনা সেই বিষয়ে কি আছে? সন্দেহ আছে। তখন আদালত বলবেন, আদালত মকদ্দমার বল দিবেন যে কোনো পর্যায়ে অন্য যে কোনো ব্যক্তিকে বাদী হিসেবে সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে। তো এখানে অনেকগুলো প্রশ্ন বলবে যে একাদেশের 10-এর 1 বিধিতে কাকে সংযুক্ত করবে? বাদীকে। সংযুক্ত আর কি? স্থলাভিষিক্ত। কে করবে? আদালত। কখন করবে? যে কোনো পর্যায়ে। তাহলে এই একাদেশের 10-এর 1 এটা শুধুমাত্র আদালতের ক্ষমতা। কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। এখানে পক্ষগণ আবেদন করতে পারে না। যদি মকদ্দমাটি সরল বিশ্বাস প্রসূত ভুলের মাধ্যমে দায়ের করা হয় বা মকদ্দমায় বিরোধের, আন্ডারলাইন করেন, বিরোধের প্রকৃত বিষয় নির্ধারণ করার জন্য এটা প্রয়োজনীয় হয়। তাহলে যদি আপনারে বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে যদি একটা সরল বিশ্বাসের মাধ্যমে করেন বা বিরোধের প্রকৃত কি কারণ নির্ণয়ের জন্য। এখন যদি বলেন যে সরল বিশ্বাস কিভাবে? সরল বিশ্বাস তাহলে এরকম যে নির্মল বেদখল করছে, নির্মল মনিরুজ্জামান। এখন নির্মল ভুলক্রমে একাই মামলা করছে, নির্মল ভাবছে ও একা মামলা করলেই হবে, কিন্তু এই জায়গা কারেও পক্ষভুক্ত করার দরকার ছিল, মনিরুজ্জামান। এটা হলো সরল বিশ্বাস। আর বিরোধের প্রকৃত বিষয় নির্ধারণের জন্য, প্রকৃত বিষয় মানে হলো যে ওই যে বাস আর কারের সংঘর্ষ আছে, আহত হয়েছে পথচারী। এখন পথচারী ক্ষতিপূরণ চাইছে শুধু বাসের কাছে, বিবাদী সরি এটা ওইটা অন্যভাবে বলি, ওই যে দুইজনের কাছে তেল বিক্রি করছে, দুইজনের কাছে কি তেল বিক্রি করছে। এখন তেল বিক্রি বা চুক্তি করছে, এখন তো বিক্রি করবে না, তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কয়জন? দুইজন। এখন একজন মামলা করছে যে আমি ক্ষতিপূরণ চাই, তখন আদালত দেখতে পারে যে চুক্তি পড়লো, চুক্তিতে দেখা গেলো যে ও আছে আর একজনও আছে, কিন্তু আরেকজন কিন্তু বাদী পক্ষভুক্ত হয় নাই। তখন বলতে পারে যে এটার প্রকৃত বিষয় নির্ধারণ করার জন্য অমুক গৃহ বাদী হিসেবে পক্ষভুক্ত করা দরকার, নাহলে এই মামলায় প্রকৃত বিষয় প্রকৃত ভাবে বিচার করা যাচ্ছে। তাহলে আমরা এক আদেশের 10-এর 1 বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত কে করবে? আদালত। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। এবার চলে আসি অপ্রয়োজনীয় পক্ষ কর্তন। এখানে কর্তন শব্দটার অর্থ দেখেন স্ট্রাইকিং আউট। এই স্ট্রাইকিং আউট বহু জায়গায় লাগবে, বহু জায়গায় আমরা পাবো। কর্তন মানে হলো একটা মামলায় শুধু শুধু অনেকজনের পক্ষভুক্ত করতে, অ্যাকচুয়ালি তাদের পক্ষভুক্ত করার কোনো প্রয়োজন নাই, তখন আদালত বাদী হোক বা বিবাদী হোক এদেরকে কি করতে পারে? কর্তন করতে পারে। দেখেন আবার আদালত মকদ্দমার আন্ডারলাইন করবেন যে কোনো পর্যায়ে। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে গোল দিবেন যে কোনো পক্ষের আবেদনে, যে কোনো পক্ষের আবেদন অনুযায়ী বা গোল দিবেন বিনা আবেদনে। 10-এর 1টা প্রদত্ত ছিল শুধু আদালতের ক্ষেত্রে, আর 10-এর 2 আবেদনের ভিত্তিতেও পারে, আবার আবেদন না করলে সুমুটো পারে, এবং আদালতের নিকট সঙ্গত মনে হলে অসঙ্গত ভাবে পক্ষভুক্ত বাদী বা বিবাদীকে এই যে বাদ দিতে বলতেন, বাদ দিতে এবং যে ব্যক্তিকে সংযুক্ত করার প্রয়োজন তাকে যুক্ত করতে আদেশ দিতে পারে। তাহলে 10-এর 2-তে শুধু যে বাদ দিতে কর্তন করে তা না, প্লাস কি করে? সংযুক্তও করে। এটা হলো অপ্রয়োজনীয় পক্ষ কর্তন বা স্ট্রাইকিং আউট। একাদেশের 10-এর কত? 2। এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে 10-এর 1 আর 10-এর 2 এর মধ্যে পার্থক্য কি? এই যে দেখেন বিধি 10-এর 1 এবং 10-এর 2 এর মধ্যে পার্থক্য হলো 10-এর 1 বিধি অনুযায়ী আদালত শুধুমাত্র বাদীকে স্থলাভিষিক্ত বা সংযুক্ত করার আদেশ দিতে পারে। 10-এর 1 শুধুমাত্র কে? বাদী। আর বিধি 10-এর 2 অনুযায়ী আদালত বাদী বা বিবাদী উভয় পক্ষকে কর্তন করে প্রয়োজনীয় পক্ষ সংযুক্ত করার আদেশ দিতে পারে। তাহলে 10-এর 1 শুধুমাত্র বাদী,
আর 10-এর 2 বাদী বিবাদী উভয়। 10-এর 1 সংযুক্ত আছে, স্থলাভিষিক্ত আছে। আর 10-এর 2 আছে কর্তন আর সংযুক্ত। 10-এর 1 শুধু পারে আদালত স্বপ্রণোদিত হয়ে, বা 10-এর 2 পারে কে পক্ষগণের আবেদনের ভিত্তিতে প্লাস আদালতের। তো এখানে দেখেন, আদালত কোন তৃতীয় ব্যক্তিকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করতে পারে যদি তাকে সংযুক্ত করা মকদ্দমার বহুত্ব নিবারণ করে বা তাকে যুক্ত করা মকদ্দমার অন্য পক্ষের জন্য ক্ষতিকর না হয়। মানে আদালত ধরেন একজনকে, যিনি মামলা করছে তিনি একজনকে বিবাদী করছে, বাট ওই জায়গা আরো বিবাদী হওয়া দরকার, তাহলে আদালত ওই বিবাদীরে কি করতে পারে, পক্ষভুক্ত করতে পারে। আদালত স্বয়ং পারে, অথবা ওই বিবাদী এসে আবেদন করতে পারে যে আমি পক্ষভুক্ত হতে চাই। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, যে একটা মামলায় কোন বাদী এসে যদি বলে যে একজন বাদী হিসেবে পক্ষভুক্ত হতে চাচ্ছে, বাদী হিসেবে, তাহলে দরখাস্তটা কততে হবে, 10-এর 1 না 10-এর 2? দশের দুই 10-এর 2। 10-এর 1-এ করে হলো আদালত স্বপ্রণোদিত হয়ে। আর আমি প্রশ্নটা করছি কি, বাদী এসে দরখাস্ত করছে যে আমি পক্ষভুক্ত হতে চাই, তাহলে হলো 10-এর 2। কারণ 10-এর 2 কিন্তু বাদী বিবাদী উভয়ের জন্যই প্রযোজ্য। 10-এর 2-তে কর্তন আছে, আবার সংযুক্ত আছে। আদালত নিজের স্থায়ী করতে পারে, আবার পক্ষগণের আবেদনের ভিত্তিতেও করতে পারে। বুঝছেন? ভাই, আইন পড়ার কোনো শেষ নাই, বুঝতে পারছেন? আমি আপনাদের এই যে 5-7 বছর, 5 বছর 6 বছর ধরে পড়াই, এখনো আমি নতুন করে শিখি। গতকালও তামাদি আইন, এই দেওয়ানি কার্যবিধির অনেক কিছু নতুন করে শিখলাম, যে এই ব্যাখ্যা অন্য অন্য টাইপের ব্যাখ্যাও হতে পারে। তো এজন্য আইন হলো এমন জিনিস যে আপনি যত পড়বেন তত আপনার সমৃদ্ধ হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি সব জানিয়ে গেছি, তাহলে আপনার সে বোকা আর কেউ নাই। আচ্ছা, এই জায়গাতে উদাহরণ আছে, আমাদের দরকার নাই উদাহরণ বাদ, আমরা চলে আসি সরাসরি জেনে রাখা ভালো। আসে, জেনে রাখা ভালো। নতুন ভাবে বিবাদী সংযোজিত হলে আজই সংশোধন করতে হয়। 10-এর 4, 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নতুন ভাবে কে সংযোজিত হলে আজই সংশোধন করতে হয়, বাদী না বিবাদী? কে বিবাদী? যে ব্যক্তিকে নতুন ভাবে বিবাদী রূপে মকদ্দমায় যুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে বলে গণ্য হবে, আন্ডারলাইন করবেন, যখন সে সমন প্রাপ্ত হয়েছে তখন থেকে। যারা আপনি নতুন করে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করতেন, তার যে আইনগত কার্যক্রম এটা শুরু হয়েছে কখন থেকে? যখন সে সমন পেয়েছে তখন থেকে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে যাকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা হয়েছে তা মানে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম কখন শুরু হয়েছে বলে গণ্য করা হবে? যখন সে সমন পেয়েছে তখন থেকে। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন একবার এসেছিল যে মামলার পক্ষের অপসংযোগ, বা এই জায়গায় একটা হবে অপসংযোগ আর একটা হলো অসংযোগ, ঠিক আছে? 2টা অপসংযোগ হয়ে গেছে, তো সে মামলা কি হবে না, ব্যর্থ হবে না। অপসংযোগ বা অসংযোগের কারণে কি হবে না, ব্যর্থ হবে না। এই পিপাস ভাই, নন জয়েন্ডার আর মিস জয়েন্ডার কাকে বলে বলেন তো? ভুল করে আরেকজন করছে, এটা হলো মিস জয়েন্ডার। আর যারে করার দরকার তারা করে না, এটা হলো কি, নন জয়েন্ডার। একটু দাঁড়ান। এখন আমরা চলে আসি যে অসংযুক্ত বা অপসংযোগ বিষয়ে আপত্তি। এখন আমরা মোটামুটি এটা জানি যে নন জয়েন্ডার বা মিস জয়েন্ডারের কারণে কোনো মামলা কি হবে না, ব্যর্থ হবে না। বাট সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে? ধরেন যারে পক্ষভুক্ত করা দরকার তারে করে নাই, ভুলক্রমে আর একজন করছে, তাহলে আপনি এখানে আপিল রিভিউ রিভিশন কোনো কিছু না, আপনি আপত্তি দিতে পারবেন
কি দিতে পারবেন? আপত্তি। এই যে দেখেন, অসংযুক্ত বা অপসংযুক্ত বিষয়ে আপত্তি, অবজেকশন অ্যাজ টু নন জয়েন্ডার অর মিস জয়েন্ডার। পক্ষগণের অসংযুক্ত এবং অপসংযোগ বিষয়ে আপত্তি প্রথম সম্ভাব্য সুযোগে উত্থাপন করতে হবে। কখন করতে হবে? প্রথম সম্ভাব্য সুযোগে, মানে as soon as possible। এবং যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়ে গেছে সেক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে উক্ত আপত্তি উত্থাপন করতে হবে। আন্ডারলাইন করবেন, এরপর এমন আপত্তি উত্থাপন না করা হলে তা পরিত্যাগ করা হয়েছে মর্মে কি হবে? গণ্য হবে। সো আপনার যদি মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার সম্পর্কে আপনি যদি অ্যাগ্রিভড হন, আপনি যদি সংক্ষুব্ধ হন, তাহলে আপনাকে কি দিতে হবে? অবজেকশন দিতে হবে। কখন? প্রথম সম্ভাব্য সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। এই পীযূষ সাহেব বলেন তো, অবজেকশন অ্যাজ টু জুরিসডিকশন কোথায় আছে? অবজেকশন অ্যাজ টু জুরিসডিকশন কোথায় আছে? এখতিয়ার সম্পর্কে আপত্তি, বাংলা বলে দিলাম, এখতিয়ার সম্পর্কে আপত্তি কোথায় আছে? রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, এরা কারা? বলেন তো, জানেন? ভাষা সৈনিক। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। তাহলে অবজেকশন কততে আছে? এখতিয়ার সম্পর্কে আপত্তি 21 21শে ধারা। ফেব্রুয়ারি। 21 ধারায়। কত ধারায়? 21 ধারায়। কি 21 ধারা স্যার। পড়াইছিলাম ভুলে গেছেন। কে দিতে পারে? বাদীও পারে, বিবাদী পারে। কখন দিতে পারে? সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। মনে আছে? আর একটা বিষয় আমরা পড়ছিলাম 22 ধারায়। 22 ধারার আবেদনটা বিবাদী মামলায় স্থানান্তরের আবেদন করবে কখন? সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। তাহলে এই কথাটা আমরা 21 ধারায় পড়ছি, 22 ধারায় পড়ছি, আর এই যে পড়লাম একাদশের কত? 13। সামনে আরো অনেক জায়গায় পড়বো। মানে সময়ের কথা বলছে যে সম্ভাব্য প্রথম সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। তো সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা দেখেন। দ্য সিভিল প্রসিডিওর কোড 1908 এ নিম্নলিখিত কোনটি মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার এর বিধান? কোনটি? একাদশের কত? 9 বিধি। আর বাদ বাকি এখানে যা আছে এগুলা পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে 7 নাম্বার প্রশ্নটা দেখেন। আদালত পক্ষ কর্তন বা সংযুক্ত করার আদেশ দিতে পারে যে কোনো পক্ষের আবেদনে অথবা কি স্বপ্রণোদিত হয়ে। 8 নাম্বার দেখেন, আদালত মকদ্দমার পক্ষ কর্তন বা সংযুক্ত করতে পারে। পক্ষ কর্তন বা সংযুক্ত এটা পারে যে কোনো পর্যায়ে। তারপরে 11 নাম্বার দেখেন, নতুন ভাবে বিবাদী সংযোজিত হলে কোনটি সংশোধন করতে হয়? আরজি। কোনটি সংশোধন করতে হয়? আরজি। তারপরে 12 নাম্বার দেখেন, কোন ব্যক্তিকে নতুন ভাবে বিবাদী রূপে মকদ্দমা যুক্ত করা হলে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে বলে গণ্য হবে কখন? যখন সে সমনপ্রাপ্ত হয় তখন। তারপরে 14 নাম্বার প্রশ্নটা দেখি। প্রথম সম্ভাব্য সুযোগে বাদী বা বিবাদীর অপসংযোগ বা অসংযুক্ত সম্পর্কে আপত্তি উত্থাপন না করা হয় তাহলে উক্ত আপত্তি কি? পরিত্যাগ করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে আমরা কি কি পড়লাম দেখেন। বাদী পক্ষ, বাদী সংযুক্তি মানে বাদী হিসেবে পক্ষভুক্ত একাদেশের 1 বিধি, বিবাদী হচ্ছে একাদেশের 3। তারপরে আমরা জানলাম প্রয়োজনীয় পক্ষ, উপযুক্ত পক্ষ। প্রয়োজনীয় পক্ষ উপযুক্ত পক্ষভুক্ত না হলে মামলা কি হবে না, মানে সরি, প্রয়োজনীয় পক্ষ উপযুক্ত পক্ষ জানলাম। এরপরে বলছে নন জয়েন্ডার বা মিস জয়েন্ডার হলে মামলা কি হবে না, ব্যর্থ হবে না। একাদেশের কত? 9। ভুল বাদীর নামে মামলা করলে বাদী সংযোজন প্লাস স্থলাভিষিক্ত একাদেশের 10-এর 1 শুধুমাত্র আদালত পারে। আর আদালত বা কোনো পক্ষের আবেদন ক্রমে কোন মামলার পক্ষদের স্ট্রাইকিং আউট, পক্ষদের কর্তন বা সংযুক্ত করে পারে একাদেশের 10-এর 2। একাদেশের 10-এর 2। এরপরে আমরা জানলাম কোন মামলায় যদি বিবাদীরে পক্ষভুক্ত করা হয় তাহলে কি সংশোধন করতে হবে? আরজি। বিবাদী পক্ষভুক্ত করলে আরজি সংশোধন করতে হবে। আর
বিবাদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হয়েছে কখন থেকে? যেদিন থেকে সে সমনপ্রাপ্ত হয়েছে তখন থেকে। নন জয়েন্ডার আর মিস জয়েন্ডারের বিরুদ্ধে আপত্তি দিতে হবে একাদেশের কত? 13। একাদেশের 13। কখন দিতে হবে? সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। এই পর্যন্ত যা পড়ছি কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, যতটুকু পড়ছি, তাহলে আমরা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমায় যাব। আচ্ছা, আমরা চলে আসি প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সুট। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সুট একাদেশের কত বিধি? 8 বিধি। এটা আগে আমার কথা শুনেন, যে যদি কোনো বিষয়ে একাধিক বাদী থাকে বা একাধিক বিবাদী থাকে, তাহলে সকলের পক্ষে এক বা একাধিক জন ওই মামলা প্রতিনিধিত্ব করাকেই বলে প্রতিনিধিত্বমূলক মামলা। ধরেন এই যে বাংলাদেশ বার কাউন্সিলের যে রেজাল্ট বাতিল করলো, এই জায়গায় প্রায় 1400 জনের মতো আছে বা 1200 জনের মতো আছে যাদের রিভিউ রেজাল্ট প্রথমবারে আসছে, দ্বিতীয়বারে কি বাতিল করছে। তাহলে এই 1400 জনের যদি মামলা করে, তাহলে ওই বিষয়ে সকলের কি আছে? একই স্বার্থ আছে। সকলের কি আছে? একই স্বার্থ আছে। এখন এই 1400 জনের পক্ষে যে কোনো একজন বা দুইজন বা 5 জন মামলা চালাতে পারে, করতে পারে। তবে অনুমতি দিবে কে? অনুমতি দিবে আদালত। অনুমতি আপনি নিজে দায়িত্ব নিলে হবে না। আমি মামলা করে দায়িত্ব নিতে হবে কার কাছ থেকে? আদালতের কাছ থেকে। আবার যদি কোনো মামলায় ধরেন 1000 জন বিবাদী, তাহলে ওদের পক্ষে একজন, দুইজন বা 5 জন প্রতিনিধিত্ব করতে পারে, বাট অনুমতি দিবে কে? আদালত। বুঝছেন? তাহলে যখন কোনো বিষয়বস্তুর উপর বাদী বা বিবাদীর একই স্বার্থে থাকে এবং বাদী বা বিবাদী যদি কি হয়? অসংখ্য হয়, তাহলে তাদের পক্ষে এক বা একাধিক ব্যক্তি প্রতিনিধিত্ব করতে পারে এবং এই ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আর আদালত অনুমতি দিবে কি দিবে না, এটা কি বিবেচনামূলক। আচ্ছা, তো চলে আসি প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার অর্থ। দেওয়ানি কার্যবিধির একাদেশের 8 বিধিতে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণ নিয়ম হলো মোকদ্দমার বিষয়বস্তুতে স্বার্থ রয়েছে এমন সকল ব্যক্তি উক্ত মোকদ্দমায় বাদী বা বিবাদী হিসেবে কি হবে? যুক্ত হবে। কিন্তু 1 নং আদেশের 8 নং বিধি এই নিয়মের একটি কি ব্যতিক্রম। 8 নং বিধি অনুযায়ী মোকদ্দমার বিষয়বস্তুতে একাধিক ব্যক্তির, আন্ডারলাইন করবেন, একাধিক ব্যক্তির স্বার্থ জড়িত থাকলে উক্ত স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ গোল দিবেন আদালতের অনুমতি নিয়ে। কি? আদালতের অনুমতি নিয়ে বা গোল দিবেন আদালতের ইচ্ছায়। মানে আপনি অনুমতিও চাইতে পারেন বা আদালত স্বপ্রণোদিত হয়ে আপনাকে কি বলতে পারে। সকল স্বার্থবান ব্যক্তির পক্ষে মোকদ্দমা চালাইতে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবার পক্ষে মোকদ্দমা দাখিল করলে বা জবাব প্রদান করলে উক্ত মোকদ্দমাকে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে। তাহলে প্রতিনিধিত্বমূলক মামলা বাদীর ক্ষেত্রেও প্রযোজ্য, বিবাদীর ক্ষেত্রেও প্রযোজ্য। এবং ওই মামলার বিষয়বস্তুতে তার কি স্বার্থ থাকতে হবে? সেম ইন্টারেস্ট। সেম ইন্টারেস্ট মানে কি? একই স্বার্থ। একাদেশের কত বিধি? 8 বিধি। ইংরেজিতে কি বলে? রিপ্রেজেন্টেটিভ সুট। তাহলে আমরা শর্তে আসি, দেখেন শর্ত। মোকদ্দমার পক্ষ অবশ্যই অনেক বা একের অধিক হতে হবে, নিউমেরিয়াস হতে হবে। মোকদ্দমা অবশ্যই গোল দেবেন একই স্বার্থ, সেম ইন্টারেস্ট, অভিন্ন স্বার্থ না, কিন্তু কি একই স্বার্থ। আদালতের নিকট হতে অনুমতি নিতে হবে, এটা বাধ্যতামূলক। সকল পক্ষকে উক্ত মোকদ্দমা দায়ের সম্পর্কে বাদীর খরচে কি দিতে হবে? নোটিশ দিতে হবে। সকল পক্ষের নোটিশ দিতে হবে। জেনে রাখা ভালো, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়ের করতে হলে বা জবাব দিতে হলে প্রমাণ করতে হবে যে কতিপয় ব্যক্তিদের উক্ত মোকদ্দমার বিষয়বস্তুতে গোল দিবেন। কি স্বার্থ ছিল? একই স্বার্থ। কমন ইন্টারেস্ট না, কিন্তু কি ইন্টারেস্ট? সেম ইন্টারেস্ট। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার বৈধতার জন্য আদালতের অনুমতি কি আবশ্যক। বিগত বছরের প্রশ্ন দেখেন। স্যার বাদীর খরচে নোটিশ দিতে হবে স্যার, একটু বুঝে নাই, একটু বলবেন স্যার? কোনটা বোঝেন নাই? বাদীর খরচে নোটিশ দিতে হবে, পরের লাইনটা বললেন স্যার। একটা এখানে বললেন মামলায় যে স্যার, হ্যাঁ প্রতিনিধিত্বমূলক মামলায় বিবাদী 100 জন, এই 100 জনকেই বাদীর নোটিশ দিতে হবে। মানে এটা এইভাবে চিন্তা করেন, যিনি মামলা করে তার বিবাদী সবাইকে কি দিতে হয়? সমন দিতে হয়। আর এই জায়গা সে যে একটা মামলার প্রতিনিধি হলো, সে অন্য বাদী সহ প্লাস যত
বিবাদী আছে, সবাইরে তার খরচায় কি দিতে হবে, নোটিশ দিতে হবে। মানে নির্মল একটা মামলার বাদী ধরেন 100 জন, এখন আদালত নির্মলকে অনুমতি দিছে যে তুমি চালাও, তাহলে নির্মল ওই অন্য সকল বাদী প্লাস বিবাদী সবাইকে কি দিবে, নোটিশ দিবে যে এই মামলার আমি হচ্ছে কি প্রতিনিধি, আদালত আমার প্রতিনিধি হিসেবে নিয়োগ করছে, আমি সকল বাদীর পক্ষের প্রতিনিধি হিসেবে এই মামলা কি পরিচালনা করবো। এ হলো কথা। যারে প্রতিনিধি করবে তার খরচায় সকলকে কি দিতে হবে, নোটিশ দিতে হবে, এই কথা। তো বিগত বছর প্রশ্ন দেখেন, প্রতিনিধিত্বমূলক মকদ্দমায়ের বিধান দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর ওয়ার্ডার 1 এর কোন বিধিতে আছে? 8। সেম প্রশ্ন আসছে আরেকবার, যে কোন বিধিতে আছে? 8 বিধিতে। এক ধরনের প্রশ্ন 3 বার আসছে, যে প্রতিনিধিত্বমূলক মামলার বিধান কোথায় আছে? একাদেশের 8 বিধি। 3 নাম্বার প্রশ্নটা একটু ঠিক করে নেন, 3 নাম্বার সেলফ প্র্যাকটিসের 3, যে প্রতিনিধিত্বমূলক মকদ্দমার ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তগুলো পূরণ করতে হবে? সব ঠিক আছে, উত্তর সবগুলোই, বাট 1 নম্বরে বলছে একাধিক ব্যক্তিগণ যাদের মকদ্দমার বিষয়বস্তুতে অভিন্ন শর্ত আছে, এই জায়গায় অভিন্ন কেটে লেখেন একই শর্ত। আর 4 নাম্বার দেখেন, পাইছেন? আর প্রতিনিধিত্বমূলক মকদ্দমায় নিম্নলিখিত কোন ধরনের শর্ত থাকতে হবে? একই শর্ত, সেম ইন্টারেস্ট। কি শর্ত? একই শর্ত। হ্যাঁ, করে খ করে দেন, একই শর্ত হবে। তো আজকে যেহেতু আপনাদের 40 মার্কের একটা পরীক্ষা নেবো, আজকে এই পর্যন্তই। একাদেশ আমরা পড়লাম, আগামীকাল 3টায় পড়া, 3টায় আসবেন। আমাদের রকিবুল সাহেবের আবার বিপদ হয়ে গেছে, কালকেও যে ইফতারে আছে, তো এই ইফতারিতে সবাই পার্টিসিপেট করবেন। আপনি ফি দেন আর না দেন, সবাই পার্টিসিপেট করেন। তো এই আর কি, ভালো থাকেন, এখন আমরা পরীক্ষায় চলে যাবো।